আমি ক্লাস শুরু করছি। আপনার বোর্ড তো ভালো দেখা যাচ্ছে না, সমস্যা নেই তো? আর হ্যাঁ, আপনি কি আমার কথা তো ভালো করে শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে খাতায় সুন্দর করে লিখেন ব্যাকরণ। আজকে আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাস তো ব্যাকরণ নিয়ে আমি শুরু করব। তো ব্যাকরণ নিয়ে পড়াগুলো আশা করি চলবে। আর পড়াগুলোর মাঝখানে যে যেখানে না বসতে না পারবেন সেটা আমাকে জানাবেন। আর ক্লাসের শেষে আমি আপনাদেরকে একটা আউটলাইন দিয়ে দেবো, কোর্স আউটলাইন, অর্থাৎ যেগুলোর উপর ডিপেন্ড করে বা যেগুলোর উপর ভিত্তি করে আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলো চালু করব বা আমরা পরবর্তীতে আমরা যে ক্লাসগুলো আছে সেগুলো করব। সবাই দেখেন, আমাদের যেহেতু ফার্স্ট ক্লাস হচ্ছে আজকে ব্যাকরণ, তাহলে ব্যাকরণ পড়ার আগে আমাদের কিছু বেসিক জিনিস জেনে নিতে হবে। সবাই একটু মিউট করে রাখবেন প্লিজ। আমাদের কিছু বেসিক জিনিস জেনে নিতে হবে, অর্থাৎ যে বেসিক জিনিসের উপর ডিপেন্ড করে আমরা আমাদের পরবর্তী টপিক বা অধ্যায়গুলো আমরা আলোচনা করব বা আমরা ভালোভাবে জানবো। তো যেহেতু ব্যাকরণ বললে কিন্তু শুধু একটা অংশকে বোঝায় না। আমরা ব্যাকরণে আজকে যেটা করব, ওভারঅল ব্যাকরণে আমাদের যতগুলো অধ্যায় আছে, যতগুলো চ্যাপ্টার আছে, সেটার বেসিক যে আলোচনা, বেসিক যে পর্যালোচনা বা বেসিক যে কথাবার্তাগুলো বা মূল যে কথাবার্তাগুলো, সেগুলো আমরা সবার আগে একটু জানবো। তো ব্যাকরণে এই বেসিক কথাগুলো জানার আগে আমাদের কিছু জিনিস জেনে নিতে হবে। যেমন ব্যাকরণ কাকে বলে, এগুলো আমি আপনাদেরকে পড়াবো না। হ্যাঁ, প্লিজ আপনারা একটু মিউট করবেন, অনুরোধ। হ্যাঁ, একটু মিউট না করলে কিন্তু আমি করতে পারবো না। আপনারা অনেকেই না আনমিউট হয়ে আছেন, প্লিজ একটু মিউট করে রাখবেন। আচ্ছা, তো ব্যাকরণে যেমন দেখেন কাহাকে বলে এটা আপনারা নিজেরা জেনে নেবেন। আচ্ছা, ব্যাকরণের একটা ব্যাপার রয়েছে, যেমন সন্ধি একটা ব্যাকরণের পার্ট। হ্যাঁ, নটা ব্যাকরণ, ইটস আ পার্ট। সমাস একটা ব্যাকরণের পার্ট। উপসর্গ, অনুসর্গ, প্রকৃতি, প্রত্যয় যা আছে সবগুলি কিন্তু এক একটা ব্যাকরণের পার্ট। তো প্রত্যেকটা চ্যাপ্টারের একটা বেসিক বা কমন কিছু জিনিস আছে, সেই কমন জিনিসগুলো আমি আলোচনা করব। আমি সম্ভবত আপনাদেরকে যে এর আগে কারকের ক্লাস নিয়েছিলাম, সমাসের ক্লাস নিয়েছিলাম, সেখানে কিন্তু এই জিনিসগুলো আমি মোটামুটি আলোচনা বা বলার যথাসাধ্য চেষ্টা করেছি। তো এখন বা আজকে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে বেসিক যে জিনিসগুলো আপনাদেরকে আমি সুন্দর করে খাতায় লিখতে বলবো। আর আর ভালো করে একটা কথা বলে দিই, আপনারা যারা যারা পার্টিসিপেট করলেন, আমি যে আজকে ক্লাস আপনাদের নেব, এই ক্লাসের মধ্যে যা যা আপনারা লিখবেন এগুলো ছবি উঠে কিন্তু আমাকে ইনবক্স করতে হবে। হ্যাঁ, কারণ আই ওয়ান্ট টু বি শিওর যে না আপনারা আসলে ভালোভাবে পড়ছেন বা পড়াটা আপনাদের ভালো করে হচ্ছে। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, আমি ক্লাসে শেষ পর্যন্ত তাদেরকেই রাখবো যারা অ্যাসাইনমেন্ট আজকে ক্লাস দেবো। অ্যাসাইনমেন্টগুলো ভালোভাবে জমা দেবেন, পড়াগুলো ভালোভাবে পড়বেন, এবং আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে ক্লাস কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করব। হ্যাঁ, আজকে জিজ্ঞাসা করব না, পরবর্তী ক্লাস থেকে জিজ্ঞাসা করব, প্রশ্ন জিজ্ঞাসা করব। প্লাস প্রশ্নের সাথে কিন্তু আপনি আরেকটা জিনিস জিজ্ঞাসা করবেন, যেমন অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে কিনা। অর্থাৎ যারা প্রপারলি স্টাডিটা করতে পারবেন তারা প্লিজ আমার সাথে থাকবেন, যারা অ্যাকচুয়ালি করতে চাবেন না বা করতে যাবেন না, প্লিজ তারা নর্মালি থাকার চেষ্টা করবেন না। কারণ আমি চাই সেই স্টুডেন্টগুলো আমার সাথে থাকুক যারা আসলে লেখাপড়ার জন্য আসছে এবং এই সময়টাকে তারা কাজে লাগাতে চায়, সেই স্টুডেন্টগুলো। হ্যাঁ, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আচ্ছা, ব্যাকরণে কিছু কমন জিনিস আছে। ফার্স্ট কমন জিনিসটা 1 নম্বরে লিখেন, লেখেন খাতায় সবাই 1 নম্বরে লিখেন, লেখেন। আচ্ছা, এটা লেখার আগে একটু জিনিস একটু আপনাদের আমি জাস্ট বলে নিই। যদি আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ, এখানে একটা কথা সবার আগে আরেকটা কথা বলে নিই। দেখেন, আমাদের এই যে পরীক্ষাগুলো যে হয়, আপনার অ্যাডমিশন বলেন, বিসিএস বলেন, বা বিভিন্ন জব বা বিসির আন্ডার যে পরীক্ষাগুলো বলেন, আপনারা খেয়াল রাখবেন যে এই ব্যাকরণ বানানটা এই পর্যন্ত পরীক্ষায় অনেকবার আসছে। যেহেতু ব্যাকরণে শিখবো, ব্যাকরণ বানানটা আমাদের জানার প্রয়োজন। আমি জানি আপনারা যারা যারা খাতায় ব্যাকরণ লিখেছেন, ব্যাকরণ লিখতে গিয়ে হয়তো বা দুইটা জায়গায় আপনারা ভুল করতে পারেন। ফার্স্ট, এই যে ন যেটা আছে, ন, এই নটা কিন্তু দন্ত ন নয়, এই নটা কিন্তু হবে মূর্ধন্য ন। একটু খেয়াল করে দেখবেন, এই যে আমি লিখলাম ইটস জাস্ট আ ন, এটা হচ্ছে শুধু ন। কিন্তু এটার উপর যদি আমি এভাবে মাত্রা দিই তাহলে এটা হবে দন্ত ন। এভাবে আমি লিখলাম, যদি আমি এভাবে মাত্রা দিই এটা হবে কিন্তু মূর্ধন্য। আবার বলে দিই, অনেকে মূর্ধন্য এভাবে লিখেন, আপত্তি নাই, কিন্তু অনেকে মূর্ধন্য এভাবে দিয়ে এভাবে লিখবেন না, এটা কোনো নয়ের মধ্যেই পড়ে না। এটা যদি ন বলেন তাহলে কিন্তু এটা হয়ে যায় দন্ত ন। তাহলে এই মাত্রার জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই মাত্রার ব্যাপারটা আমি আপনাদেরকে আগামী ক্লাসে ধ্বনি বা বর্ণ যেটা আছে সেই জায়গায় আলোচনা করব। তো আমি আবার আপনাকে শিওর করে দিচ্ছি, ব্যাকরণ লিখলে কিন্তু মূর্ধন্য হবে, আর মূর্ধন্যের উপরে এই জায়গায় অবশ্যই কোনো মাত্রা দিবেন না, অনুরোধ, এই জায়গায় কোনো মাত্রা হবে না।
এভাবে হবে। সেকেন্ড পয়েন্ট অফ ভিউ দেখেন, আমরা অনেকে ব্যাকরণ লিখতে গেলে আমরা এভাবে কিন্তু লিখে ফেলি, অর্থাৎ বয়ের পর যে জফলার পর যে একটা আকার আছে সে আকারটা নিয়ে কিন্তু আমরা তেমন একটা চিন্তা বা তেমন একটা টেনশন করি না। যেহেতু তেমন একটা চিন্তা বা তেমন একটা টেনশন করি না, বাট আমাদের কিন্তু চিন্তাটা করতে হবে। হ্যাঁ, ব্যাকরণ লিখতে গেলে বয়ের পর জফলা আছে এতটুকু প্রবলেম নাই, একটা আকার হবে ইটস আ প্রবলেম। ক র এরপর যে ন আছে নটা কিন্তু দন্তন্য হবে না, কি হবে মূর্ধন্য হবে, অর্থাৎ এখানে মাত্রা থাকবে না। প্লিজ আপনারা যারা যারা আছেন এখানে একটু মিউট করতে বলবেন, আমি বারবার এটা বলতে পারবো না। ওকে, যেমন ফয়সাল আহমেদ, গ্যালাক্সি A10s, গ্যালাক্সি A10s দুইটা, আর একটা হচ্ছে বাঁধন। হ্যাঁ বাঁধন ভাইয়া আপনি একটু মিউট করেন, দেখেন বাপাশে নিচের দিকে মিউট অপশনটা আছে, একটু মিউট করে রাখেন প্লিজ। হ্যাঁ একটু মিউট করাটা দেখেন, বাপাশের নিচে মিউট লেখা আছে, একটু মিউট চাপ দিবেন। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে এই ইনফর্ম করবেন যে স্যার এটা আমি বুঝি নাই। হ্যাঁ আমি কিন্তু আপনারা কে কে জয়েনে আছেন সেটা দেখতে পাচ্ছি না, যেটা আমি ব্যাক স্টেজে আছি। হ্যাঁ ওকে, আসেন এখন এরপর আমি যে জিনিসটা নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে, একটু খেয়াল করেন। ফার্স্ট আমরা শুরু করছি। ওকে, এগুলো কমন জিনিস, কমন ব্যাপার, তো কমন জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর এখন আমি যেগুলো পড়াবো এগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, এমন না ব্যাপারটা যে শুধু একটা দুটো চ্যাপ্টার, কয়েকটা চ্যাপ্টারের কমন কিছু জিনিস আছে সেটা আমরা লিখে ফেলি। আচ্ছা দেখেন, সেকেন্ড কথা হচ্ছে এই যে মূর্ধন্য আছে, তাহলে যদি বলা হয় যে শব্দটা কোন ভাষার, এক নম্বর একটা লাইন লিখেন। হ্যাঁ লেখেন, সবাই লিখেন, কোন শব্দে মূর্ধন্য স, মূর্ধন্য ক্ষীয়, ওকে এই তিনটা বর্ণ লেখেন থাকলে শব্দটি সংস্কৃত ভাষার শব্দ হবে। এটা হচ্ছে এক নম্বর লাইন। অবশ্যই খাতায় লিখবেন, আমি আবার বলছি অবশ্যই খাতায় লিখবেন। কোন শব্দের মধ্যে, আমি আবার বলে দিই ব্যাপারটা, একটা শব্দের আগে পরে মাঝে শেষে যেখানে, হ্যাঁ আমি আবার বলি, একটা শব্দের আগে পরে মাঝে শেষে যেখানেই এই তিনটা বর্ণ থাকবে, মূর্ধন্য স, মূর্ধন্য ন, ক্ষীয়, শব্দটা চিন্তা ছাড়া হবে কোন ভাষার, সংস্কৃত ভাষার শব্দ হবে। ওকে, একটা কথা খেয়াল রাখেন, এই ক্ষীয় যেটা আছে এটাকে যদি আমি ভাঙাই ক যোগ মূর্ধন্য স পাবো। ওকে, এখানে একটা হসন্ত হবে, তাহলে এই দেখেন মূর্ধন্য স শব্দ থাকলেই কিন্তু হবে অ্যাকচুয়ালি সংস্কৃত ভাষার শব্দ, এটা কিন্তু আমরা জেনে রাখবো। আর খেয়াল করে দেখবেন আমাদের ব্যাকরণ লিখতে যে মূর্ধন্য আছে, এই দেখে মূর্ধন্য আছে, তাহলে মূর্ধন্য থাকলে হচ্ছে সংস্কৃত ভাষার, তাহলে ব্যাকরণ শব্দটা কিন্তু অ্যাজ ইউজুয়াল এবং সহজ ভাষা কিন্তু সংস্কৃত ভাষা। এবার একটু খেয়াল করবেন আপনারা, যেহেতু ব্যাকরণ শব্দটা সংস্কৃত ভাষার সেটা ঠিক আছে, কিন্তু এখানে একটা পয়েন্ট অফ ভিউ বলি। দেখেন আমি লিখলাম সমাস, দেখেন সমাসের মধ্যে কিন্তু মূর্ধন্য, মূর্ধন্য স বা অন্য কোনো জিনিস কিন্তু এখানে কিন্তু অ্যাভেলেবেল অতটা কিন্তু নাই। তো যেহেতু নাই তাহলে কি হবে, হ্যাঁ আমি আবার বলছি যেহেতু নাই তাহলে এটা কোন ভাষার শব্দ হবে সেটা আমরা লিখবো। হ্যাঁ এবার লিখেন দুই লিখেন ব্যাকরণের সকল অধ্যায়ের নাম সংস্কৃত ভাষার শব্দ হবে। লিখেন ব্যাকরণের সকল অধ্যায়ের নাম সংস্কৃত ভাষার শব্দ হবে। লিখেছেন? আচ্ছা আমাকে আরেকটু এনশিওর করবেন, আপনারা কি বোর্ডটা ভালো করে দেখতে পাচ্ছেন? আচ্ছা ফাইন, ঠিক আছে ভাই, একটু আমাকে একটু জানাবেন যে আপনারা বোর্ডটা ভালো করে দেখতে পাচ্ছেন। হ্যাঁ আচ্ছা আমি বলে দিই আপনাদের কি ব্যাকরণে আমাদের যত অধ্যায়ের নাম আছে, যেমন অধ্যায়ের নাম কি কি হতে পারে খেয়াল করেন, কারক, সমাস, উপসর্গ, অনুসর্গ, প্রকৃতি, প্রত্যয়, বচন, অর্থাৎ যতগুলো অধ্যায়ের নাম আছে সবগুলি কিন্তু সংস্কৃত ভাষার শব্দ। এখন আসেন আমি আপনাদেরকে এটা এনশিওর করে দিই যে কেন ব্যাকরণ অধ্যায়ের নামগুলো সংস্কৃত ভাষার শব্দ। মনে রাখবেন যখন ব্যাকরণটা রচিত হয়েছিল বা রচনা করা হচ্ছিল সেই সময় বা সেই সময়কার সময়ে সবচেয়ে বেশি প্রচলিত বলেন, ওই সময়ের মার্জিত ভাষা বলেন, পণ্ডিতদের ভাষা বলেন, সেটাই ছিল সংস্কৃত ভাষা। তাহলে সংস্কৃত ভাষাই ছিল ওই সময়কার সর্বোচ্চ মাত্রার শিক্ষণীয় ভাষা। তাহলে যেহেতু ওই সংস্কৃত ভাষাই ছিল, পণ্ডিতগণ যেহেতু ব্যাকরণ রচনা করেছেন, তাই পণ্ডিতগণ কি করেছেন, এই যে প্রত্যেকটা ব্যাকরণের নাম এই সংস্কৃত ভাষা থেকেই সংগ্রহ করেছেন।
তাহলে খেয়াল করেন আমরা যখন নেক্সট ক্লাসে সন্ধি পড়বো, সন্ধিটা কিন্তু হবে সংস্কৃত শব্দ, সমাজ যখন পড়বো সেটাও সংস্কৃত শব্দ, সবগুলো অধ্যায়ের নামে কিন্তু হবে সংস্কৃত শব্দ। আশা করি বুঝতে পেরেছেন। এবার লেখেন 3। তিনি এসে আমাকে একটু জাস্ট আগে বলবেন তো বিশেষ্য পদ কাকে বলে, বলেন কেউ একজন বলেন বিশেষ্য পদ কাকে বলে। আচ্ছা, যে কোনো কিছুর নামে কি বিশেষ্য পদ হবে? মনে রাখবেন, আমি আবার বলে দিই, পৃথিবীতে আমরা যত নাম পাবো, যত ধরনের নাম আছে, যত ধরনের নাম দেয়া আছে, সব নাম বিশেষ্য পদ। একটু খেয়াল করে দেখেন তো, আমি লিখলাম সমাস, দেখেন এটাও তো একটা নাম, রাইট? হাবা না বলে এটা একটা নাম না? অবশ্যই একটা নাম। কেননা এটা একটা অধ্যায়ের নাম। ওকে, আমি বললাম কারক, দেখেন এটাও কিন্তু একটা নাম। ওকে, তাহলে আমরা এজ ইউজুয়াল বলতে পারি। আবার লিখেন খাতা সবাই, লেখেন ব্যাকরণের সকল অধ্যায়ের নাম টান দিয়ে লিখেন বিশেষ্য পদ হবে। লিখেছেন? যেমন খেয়াল করেন বিশেষ্য পদ হবে, তার মানে কি? কারক একটা বিশেষ্য পদ, সমাস একটা বিশেষ্য পদ। ইভেন একটা জিনিস আমি আপনাকে এনশিওর করতে চাচ্ছি, দেখেন আমি লিখলাম পদ, মনে রাখবেন পদ কিন্তু একটা অধ্যায়ের নাম, পদ নিজেও কিন্তু একটা বিশেষ্য পদ। কথাটা কি বুঝতে পারছেন? ফাইন। এবার আসেন, পদ মোট 5 প্রকার। আমি আবার বলি, পদ মোট কিন্তু 5 প্রকার। যেমন দেখেন আমি লিখলাম বিশেষ্য, ইভেন আমি লিখলাম বিশেষণ, দেখেন আমি লিখলাম ক্রিয়া। একটু খেয়াল করেন কোনো কিছুর নামকে বিশেষ্য বলা হয়। দেখেন বিশেষণ নিজেও কিন্তু একটা নাম, তাহলে বিশেষ্য নিজেই কিন্তু হচ্ছে কি আবার বিশেষ্য পদ। দেখেন সে ভালো, সে মন্দ, তাহলে ভালো মন্দ এগুলো কিন্তু বিশেষণ পদ। কিন্তু বিশেষণ নামটা, আমি আবার বলছি, বিশেষণ নামটা নিজেও কিন্তু একটা বিশেষ্য পদ, কারণ এটা একটা নাম বোঝায়। দেখেন সে যায় সে খায়, তো যাই খায় একটা ক্রিয়াপদ, খেয়াল রাখবেন, কিন্তু ক্রিয়ার নামটা নিজেও কিন্তু একটা বিশেষ্য পদ। তাহলে আমরা এই কথাটা বলতে পারি, আমাদের ব্যাকরণে যত অধ্যায় আছে, ইভেন এই অধ্যায়ের ভিতরে যত অধ্যায় আছে, আমি আবার বলি যত অধ্যায় আছে এবং এই অধ্যায়ের ভিতরে যত অধ্যায় আছে, এই সকল অধ্যায়ের নামে কিন্তু হবে কি বিশেষ্য পদ। তাহলে দেখেন যেমন পদ নিজে বিশেষ্য পদ, বিশেষ্য নিজেও বিশেষ্য পদ হবে, বিশেষণও হবে, ক্রিয়াও হবে, ইভেন সর্বনাম, ইভেন অব্যয়, এই নামগুলো নিজেও কিন্তু এক একটা বিশেষ্য পদ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই আমাকে বলবেন। হ্যাঁ, আর আপনাদের একজন গ্যালাক্সি A10s ব্যবহার করতেছেন। হ্যাঁ, আপনাদের অনেকের কাছ থেকে রিক্সার সাউন্ড শোনা যায়। আপনারা প্লিজ এগুলো একটু খেয়াল রাখবেন, এগুলো কিন্তু হবে না। আমি আবারও বলে দিচ্ছি, যারা অ্যাপসটা অতটা ভালো বোঝেন না, একটু শিখে নেবেন, না হয় একটু জেনে নেবেন। আচ্ছা, আর যারা ক্লাসে আসেন অবশ্যই আমাকে একটু রেসপন্স করবেন, যেন আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারি কথাগুলো। আচ্ছা, আমরা কত নাম্বার লিখেছিলাম? 3 না 4? 3। তাহলে 4 নাম্বার লিখেন, 4 নাম্বারে লিখেন। হ্যাঁ বলেন। হ্যালো, আচ্ছা এটা কে হচ্ছে সাউন্ডটা একটু বলবেন কি আমাকে? A10 না, A10 সে মিউট হচ্ছে না, তাহলে মিউট কিভাবে করে দেব? মিউট করে দিলাম। ওকে, ডান। তৌহিদুল ইসলাম ভাইয়া আপনি একটু মিউট থাকবেন, আমি মিউট করে দিচ্ছি। গুড। কারো কোনো প্রশ্ন থাকলে আনমিউট করে আমাকে প্রশ্নটা করবেন প্লিজ। যারা আছেন অবশ্যই করবেন। আর আমি জানি না আপনারা খাতা কলম নিয়ে বসছেন কিনা, খাতা কলম নিয়ে করবেন। আজকে যারা ক্লাস করছেন তারা এই খাতার ছবি আমাকে পাঠাবেন। আর কেউ যদি রাস্তাঘাটে থেকে এই ক্লাসটা পার্টিসিপেট করেন তাহলে অবশ্যই আমাকে সেটা জানাবেন। আপনাদের জন্য মোটামুটি কিছুটা হলেও স্যাক্রিফাইস করা যাবে। ভিডিও অন করে রাখছে কে? আব্দুল্লাহ নুমান।
এটা কিভাবে কি করবো বলেন? স্টপ ভিডিও, ও সরি, কি হলো এটা? অ্যাডমিট। আচ্ছা আমি আব্দুল্লাহ নোমানকে অফ করে দিচ্ছি। না এগুলো তো এটা না বুঝলে তো হবে না। হ্যাঁ আচ্ছা, আর কেউ আছে কি ভিডিও অন টন করা? আচ্ছা আমার একটু জানাবেন। হ্যাঁ আব্দুল্লাহ নোমান ভাইয়া একটু খেয়াল রাখবেন, একটু ইউজটা জেনে নেবেন। আচ্ছা এরপর লিখেন 4 নম্বরে লেখেন ব্যাকরণের সকল অধ্যায়ের, এগুলো কিন্তু বেসিক পড়া, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্যই লাগবে। লেখেন ব্যাকরণের সকল অধ্যায়ের নাম পারিভাষিক শব্দ হবে। আচ্ছা পারিভাষিক শব্দ এগুলো কিন্তু আমি আপনাদেরকে নিখুঁতভাবে পড়াবো মানে ক্লাসে বসিয়ে পড়াবো। হ্যাঁ কারণ এগুলো আমি সবগুলো এবছর খুব সুন্দরভাবে তৈরি করেছি। দেখেন ব্যাকরণের সকল অধ্যায়ের নাম এক একটা পারিভাষিক শব্দ হবে, রাইট? যেমন দেখেন কারক একটা পারিভাষিক শব্দ, সমাস তাও একটা পারিভাষিক শব্দ, উপসর্গ তাও একটা পারিভাষিক শব্দ। মেইন কথা হচ্ছে আমাদের যত অধ্যায়ের নাম আছে ব্যাকরণে সবগুলো কিন্তু হবে কি পারিভাষিক শব্দ। আচ্ছা এখানে একটা জিনিস আমি আপনাদের বলে রাখি, হ্যাঁ আচ্ছা এখানে একটা প্রশ্ন কিন্তু হয়, আমরা একটু আগে কিন্তু পড়েছিলাম যে ব্যাকরণের সকল অধ্যায়ের নাম সংস্কৃত ভাষার শব্দ। একটু খেয়াল করেন, সংস্কৃত ভাষার শব্দ এখানে কিন্তু প্রশ্ন দুই ভাবে হয়। হ্যাঁ প্রশ্নগুলো একটু খেয়াল রাখেন। যদি বলা হয় কোন ভাষার শব্দ, হ্যাঁ যদি বলা হয় কোন ভাষার শব্দ তাহলে কিন্তু হবে এটা সংস্কৃত ভাষার শব্দ। একটু খেয়াল রাখবেন প্রশ্নটা, হ্যাঁ একটু লিখে নিন খাতা আলাদা, সংস্কৃত ভাষার শব্দ। আচ্ছা ফাইন, এখন দেখেন যদি এভাবে বলা হয় কোন ভাষার শব্দ তাহলে হবে সংস্কৃত ভাষার শব্দ, কিন্তু যদি বলা হয় কোন ধরনের শব্দ অথবা যদি বলা হয় কোন জাতীয় শব্দ অথবা যদি বলা হয় কোন শ্রেণীর শব্দ, মনে রাখবেন এই দুইটা প্রশ্নের জন্য উত্তর কিন্তু হবে পারিভাষিক শব্দ। আবার বলি, স্পেসিফিক্যালি ভাষা বললে হবে সংস্কৃত, যদি বলা হয় কোন ধরনের বা কোন জাতীয় শব্দ তাহলে কিন্তু এটা হবে পারিভাষিক শব্দ। আশা করি এই অংশটা আপনাদের ক্লিয়ার। এবার 4 নম্বর ব্যাপারটা গেল, আপনারা কি লিখতেছেন তো না? আচ্ছা ফাইন, একটু আনসার দিবেন। ওকে থ্যাংক ইউ। আমি আবার বলে দিচ্ছি, কোন ভাষা হলে সংস্কৃত, কোন ধরনের বা জাতীয় হলে কিন্তু হবে পারিভাষিক। এবার 5 নম্বর লাইনটা খুবই গুরুত্বপূর্ণ এবং 5 নম্বর লাইন থেকে আপনারা অবশ্যই পরীক্ষা প্রশ্ন পাবেন। তবে যেটা এখন লিখাবো সেটা না, এটা থেকে যেটা বের হয়ে আসবে সেটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমি আপনাদের বলেছি লাল কালারের একটা কলম রাখতে, অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটা লাল কালারের কলম যদি নাও থাকে আজকের ক্লাসে, পরের ক্লাসে কিনে নেবেন। কারণ আমার এই বেসিক পড়াটা একটু পরে শেষ হওয়ার পর যখন আমরা মেইন টপিক শুরু করবো অনেক ইম্পর্টেন্ট ব্যাপার থাকে। আমি আবারও বলে দিই, আমাদের পড়ানোর উদ্দেশ্য হচ্ছে আপনাকে পরীক্ষায় মার্কস পাওয়ানো, শিখানো নয়। শিখিয়ে দিকে একটা সময় গিয়ে এগুলো কোনো কাজে আসবে না। তাহলে আমার কাজে যেহেতু আসবে কোনটা, আমার পরীক্ষায় মার্কস পেলে আমি একটা ভালো জব পাবো, কোনো এক জায়গায় আমি অ্যাডমিটার হতে পারবো, এটা আমার প্রয়োজন। ওকে আমার টার্গেট সেটাই থাকবে। 5 নম্বরে লিখেন আবার একইভাবে ব্যাকরণের সকল অধ্যায়ের নাম, টান দিয়ে লিখেন প্রত্যয়, ব্র্যাকেটে লেখেন কৃত প্রত্যয়, কারণ দুইটাই পরীক্ষায় আসে, প্রত্যয় সাধিত শব্দ। আচ্ছা এই লাইনটা লিখেন সবাই খাতায়। এখানে এই সাধিত বলতে আমরা কি বোঝানো হয়েছে? সাধিত শব্দটা এখানে যেটা বোঝানো হয়েছে যে তৈরি হওয়া। হ্যাঁ আচ্ছা খেয়াল করেন, আমাদের ব্যাকরণের যতগুলো অধ্যায়ের নাম আছে, হ্যাঁ যেমন কারক, সমাস, উপসর্গ, প্রকৃতি, প্রত্যয়, সবগুলা বেসিক বা মূল। আবার বলি, আমাদের ব্যাকরণের যতগুলো অধ্যায়ের নাম আছে সবগুলার বেসিক বা মূল যে অংশটা, মূল যে শব্দটা, সেটা কিন্তু তৈরি হয়েছে প্রত্যয় দিয়ে। তাহলে কি প্রত্যয়? প্রত্যয় তো দুই প্রকার, কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়। তাহলে কি প্রত্যয়? সেটা হবে কৃত প্রত্যয়। ওকে আচ্ছা, এটা একটা এক্সপ্লেনেশন আমি আজকে ক্লাসের শেষে আপনাকে লিখাবো। ওকে হ্যাঁ, এই একটা এক্সপ্লেনেশন আপনাদের ক্লাসে লিখাবো। এই যে বলা হলো কৃত প্রত্যয় সাধিত শব্দ, লেখা হয়েছে কি আপনাদের? ওকে
এই যে বলা হলো কৃৎপত্য সঞ্চিত শব্দ, এটাই আমি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করছি, একটু জাস্ট দেখবেন, একটু খেয়াল রাখবেন। এখানে যেটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখেন আমি লিখলাম ব্যাকরণ। দেখেন এই ব্যাকরণকে ভাঙলে আমাদের কি হয়, এই যে দেখেন ব জফলা আকার যেটা, এটাকে ভাঙলে আমরা দুটো অংশ পাই। মনে রাখবেন বর্ণের পরে যদি জফলা থাকে, এই জফলার জন্য একটা রস্বইকার হয়, মূল সব বর্ণ হচ্ছে ব, আর এরপর আকার থাকলে একটা আ হবে। তাহলে ব্যাকে ভাঙলে হয় বি এবং আ, করণকে ভাঙলে হয় ক্রি যোগ অন। তাহলে ব্যাকরণকে ভাঙলে আমরা চারটা অংশ পাবো, বি যোগ আ যোগ ক্রি যোগ অন। এখন একটা পয়েন্ট অফ ভিউ আপনাকে খেয়াল রাখতে হবে যে এই ব্যাকরণকে ভেঙে যাবে বি যোগ আ যোগ ক্রি যোগ অন পেয়েছি। আপনারা একটু জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আছে একটা মূর্ধন্য। ওকে, দেখতে পাচ্ছেন কি এখানে কি নাম আছে বলেন? মূর্ধন্য। বাট মনে রাখবেন এখানে যে নটা হবে, এই নটাকে হচ্ছে কিন্তু দন্তন্য। সো এটা হচ্ছে আমাদের ব্যাপার। যাদের কাছে লাল কালির কলম আছে তারা এই বর্ণটা গোল করে টান মেরে লাল কালি দিয়ে এই বর্ণটা গোল করবেন, কারণ এটা আমার পরীক্ষায় ঝামেলা করতে পারে। আমরা অনেকেই হয়তো বা এই পুরোটা ভাঙলে কি হয় সেটা জানি, কিন্তু আমাদের সেন্সে ভালো করে থাকে না বা আমরা খেয়াল রাখি না যে এই নটা মূর্ধন্য, বাট এখানে কি দন্তন্য না মূর্ধন্য, এটা আমরা ভুলে যেতে পারি। বাট আমাদের আলাদা করে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে পয়েন্ট অফ ভিউ আসেন, এই যে ক্রি যেটা আছে, ক্রি এটা কিন্তু একটা ধাতু, তাহলে এই ধাতুর আগে এই ধাতু চিহ্নটা হবে। আমি আবারও আপনাকে এনশিওর করছি যারা ক্লাসটা আমার করছেন, এই যে চিহ্ন যেটা আছে মনে রাখেন। দেখেন আমি কিন্তু উপরে টান দেই নাই, তাহলে এই চিহ্নটা দিয়ে যদি উপরে টান দিই, এই চিহ্নটার নাম হয়ে যাবে কিন্তু বর্গমূল। তাহলে আমাদের ব্যাকরণের কোথাও কিন্তু আমাদের বর্গমূল ব্যবহার করার প্রয়োজন হয় না। আমরা যেটা ব্যবহার করব, এই যে চিহ্নটা এতটুকু দেবো, কিন্তু এই টানটা আমি দেব না। এই এভাবে যদি দেন, এই চিহ্নটাকে বলা হবে প্রকৃতি বা ধাতু চিহ্ন। একটু লিখে রাখবেন আলাদাভাবে, হ্যাঁ। টান মারলে এটা হবে বর্গমূল, আর এভাবে যদি টানটা না থাকে এটা হবে প্রকৃতি বা ধাতু চিহ্ন। এরপরে আসেন আমরা যেটা আলোচনা করছি, হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই ক্লাস শেষে যেই খাতায় লিখলেন সেই খাতার ছবি উঠে পাঠাবেন আমাকে একটু। আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন, হ্যাঁ, ফেসবুকের ইনবক্সে নয়, হোয়াটসঅ্যাপে পাঠাবেন। ব্যাকরণ গেল এই একটা অংশ। এবার দেখেন তো ব্যাকরণ শব্দকে ভেঙে আমি একটা, দুইটা, তিনটা, চারটা অংশ পাইলাম। ওকে, আচ্ছা, তো এখানে আরেকটা পয়েন্ট অফ ভিউ আমি একটু জাস্ট বলে রাখি, এই চিহ্নটাকে নরমালি বলা হয় ধাতু চিহ্ন। হ্যাঁ, সহজে মনে রাখবেন, গত ক্লাসেও বলেছিলাম এই চিহ্নের আগে আমি যা যা পাবো তা সাধারণত উপসর্গ হবে। এগুলো আমি ডিটেইলস এখন পড়াবো না, এগুলো পরে কোনো এক সময় পড়াবো। এই চিহ্নের সাথে যেটা, এটা কিন্তু হবে ধাতু। এই চিহ্নের পরের যেটা, এটা অবশ্যই কৃৎ প্রত্যয়। তাহলে আমরা শুধু এই চিহ্নের আগে মাঝে মধ্যে নাও থাকতে পারে, বাট এই চিহ্নের পরে অবশ্যই একটা কোনো না কিছু থাকবে। আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন, হ্যাঁ। ওকে, ফাইন। এবার দেখেন ব্যাকরণ শব্দকে আমি ভেঙে চারটা অংশ পাইলাম, বি, আ, ক্রি এবং অন পাইলাম। তাহলে আমরা একটা লাইন লিখে ফেলি, সবাই একটু সুন্দর করে লিখেন। এই লাইনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। লেখেন ব্যাকরণের যা আছে তার সব চার প্রকার হবে। লেখেন এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, খাতায় সুন্দর করে লিখেন, ব্যাকরণে যা আছে তার সব চার প্রকার হবে। আচ্ছা, এই যে একটু খেয়াল করে রাখবেন আপনারা, আমি যে বললাম ব্যাকরণে যা আছে তার চার প্রকার হবে, এই লাইনটার মানেটা আসলে কি, বা এটাতে আমরা কি বুঝতে পারি? এটার মানে কি এই যে কারণ চার প্রকার, সমাস চার প্রকার না। কোনো একটা জিনিস জানতে চাওয়া হলো কত প্রকার, কতটি বা কি কি, তার সাথে ব্যাকরণ লেখা আছে। এর মানেটা হচ্ছে যদি ব্যাকরণ সম্পর্কিত কোনো কিছু জানতে চাওয়া হয়, আমি আবার ক্লিয়ার করছি, যদি ব্যাকরণ সম্পর্কিত কোনো কিছু জানতে চাওয়া হয় যে কয়টা, কত প্রকার, কি 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 না কি ব্যাপার, সবগুলোর উত্তর হবে চার। তাহলে এবার আসেন,
যদি বলা হয় ব্যাকরণ নিজে কত প্রকার, আবার বলছি 4 প্রকার। যদি বলা হয় ব্যাকরণের মৌলিক অংশ কয়টি, আবার বলছি ব্যাকরণের মৌলিক অংশ কয়টি, কয়টা হবে বলেন তো? 4টি। ব্যাকরণ শব্দকে ভাঙলে আমি কয়টা অংশ পাবো? 4টা অংশ পাবো, বি যোগ আ যোগ ক্রি যোগ অন। এবার আসেন ব্যাকরণের রূপ কয়টা হবে? 4টা। ব্যাকরণ আলোচ্য বিষয় হবে কয়টা? 4টা। ব্যাকরণের কাঠামোতে বিষয় আছে কয়টা? 4টা। ব্যাকরণ সম্পর্কিত যাই আপনাকে বলা হয়, যাই আপনাকে বলা হোক না কেন, সবগুলোর উত্তর হবে কত? 4। ক্লিয়ার কি কথাটা? ওকে ফাইন। আবার বলে দিচ্ছি ব্যাকরণ সম্বন্ধে যাই বলা হয় উত্তর হবে 4। যদি বলে ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা? 4টা। ব্যাকরণের মৌলিক অংশ কয়টা? 4টা। ব্যাকরণের উপাদান কয়টা? 4টা। ব্যাকরণের উপকরণ কয়টা? 4টা। যাই বলা হয় তার সব কিছুর উত্তরই কিন্তু হবে কত? বলে 4। তাহলে এটা আমরা নির্দ্বিধায় মনে রাখবো। ইভেন দেখেন ব্যাকরণ শব্দটি বেগুন কিন্তু আমরা অংশ পাইছি 4টা। তো ব্যাকরণের যা আছে সবই যদি হয় 4 প্রকার, তাহলে এখানে একটা জিনিস আমরা একটু লিখে ফেলবো। লেখেন সবাই, এই যে এখন থেকেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা লিখে ফেলবো। লেখেন খাতায় সবাই সুন্দর করে লিখবেন। লেখেন ব্যাকরণের মৌলিক অংশ 4টি। 1 নম্বর লিখেন ধ্বনি নিচে নিচে লিখবেন। আবার বলছি নট পাশাপাশি বাট নিচে নিচে। লেখেন শব্দ, বাক্য, লেখেন অর্থ। ধ্বনি, শব্দ, বাক্য, তারপর লিখেন অর্থ। লিখেছেন? তারপর লিখেন এই, কোনটা দেখা যাচ্ছে না? এই লেখাগুলো আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে ওকে, আমাকে বলবেন, আমি রিল্যাক্স মোডে আপনাদের সাথে থাকতে চাচ্ছি। হ্যাঁ, তাড়াহুড়া করার কোনো ব্যাপার নেই। ওকে, প্রয়োজনে আমি আপনাদেরকে ক্লাসের সংখ্যা বাড়াবো, তারপর তাড়াহুড়া করবেন না, রিল্যাক্স মোডে থাকবেন এবং অবশ্যই বোঝার চেষ্টা করবেন। এটা অনলাইন ক্লাস, এখানে হয়তোবা এজ ইউজুয়াল ভাবে আপনাদেরকে বোঝাতে পারবো না, হয়তোবা আমি ট্রাই করবো আপনাদেরকে, আপনারাও একটু মেনে নিতে হবে, কারণ এটা কিন্তু সরাসরি ক্লাস না। আচ্ছা, এই যে ব্যাকরণের মৌলিক অংশ 4টা, নিচে লিখেন এই 4টিকে ভাষার মৌলিক অংশ বলা হয়। তাহলে আপনাদেরকে আমি প্রশ্ন করতে পারি, ব্যাকরণের মৌলিক অংশ কয়টা হবে বলেন তো? 4টা। তাহলে ভাষার মৌলিক অংশ কয়টা বলেন তো? বলেন। 4টা। তাহলে যদি আমি এখন আপনাকে প্রশ্ন করি, ব্যাকরণের মৌলিক অংশ 4টা, ভাষার মৌলিক অংশ 4টা, তাহলে মূল মৌলিক অংশ হইল কয়টা? বলেন। 4টা। তার মানে নতুন একটা জিনিস শিখলাম, 4-এর সাথে 4 যোগ করলেও 4 হয়। গুড, মনে রাখবেন একই 4টা, এই 4টাই ব্যাকরণের মৌলিক অংশ, এই একই 4টা ভাষারও মৌলিক অংশ। এবার নিচে লিখেন কিন্তু, এখানে লিখেন কিন্তু, এই অংশটা লেখা হয়েছে না? এবার নিচে লিখেন কিন্তু। কিন্তু লিখে লিখেন ভাষার মৌলিক রূপ, বাট এটা কিন্তু হবে 2টি। 1 নম্বর লিখেন লৈখিক, 2 লিখেন মৌখিক। এখানে একটা ক্রিটিক্যাল পয়েন্ট আছে, আমি সেটা অ্যাড শুরু করছি আপনাদেরকে। ক্রিটিক্যাল পয়েন্টে কিন্তু আপনারা একটু শিওর হবেন। সবাই একটু দেখেন, ভাষার মৌলিক রূপ 2টা, ভাষার মৌলিক অংশ কিন্তু 4টা। আবার ক্লিয়ার করে দিচ্ছি, রূপ বললে হবে 2টা, অংশ বললে হবে কিন্তু হবে 4টা। এবার খেয়াল করেন, কেউ একজন আমাকে বলেন তো যে ব্যাকরণের মৌলিক অংশ কয়টা, সরি ব্যাকরণের মৌলিক রূপ কয়টা হবে? কেন 2টা হবে? আমি বলেছি না একটু আগে, ব্যাকরণ বললেই অবশ্যই উত্তর কত? 4। ক্লিয়ার? কিন্তু ভাষার মৌলিক, শুধু ভাষার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। ব্যাকরণ যেভাবেই বলুক 4 হবে,
ভাষার ক্ষেত্রে আলাদা। ভাষার মৌলিক অংশ হবে চারটা, আর ভাষার মৌলিক রূপ কিন্তু হবে দুইটা, রৈখিক আর মৌখিক। আবার বলে দিচ্ছি, ব্যাকরণ 100% চার, ওকে, চারটি হবে, যাই বলা হোক। ভাষার ক্ষেত্রে মৌলিক অংশ হবে চারটা, আর ভাষার মৌলিক রূপ বলা হলো হবে কয়টা? দুইটা। অর্থাৎ রূপ মানে প্রকাশ। আমরা ভাষাকে দুইভাবে প্রকাশ করতে পারি, লিখিতভাবে, আর এটা হচ্ছে মৌখিকভাবে বা কথা বলে বা মুখ দিয়ে কথা বলে। ইজ ইট ক্লিয়ার? ওকে, গুড। এবার আসেন আমরা পরবর্তী ধাপে চলে যাই। এখন যে ধাপটা লিখবো, লিখে রাখতে পারেন, আপনাদের যত ক্যাটাগরি পরীক্ষায় জীবনে অংশগ্রহণ করবেন, ইভেন যারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি স্টুডেন্টও আছেন, তাদেরকে আমি এনশিওর করে দিচ্ছি এখান থেকে প্রশ্ন 100% থাকবে। ইভেন যারা 41তম বিসিএস দিবেন, এখান থেকে আপনারা অবশ্যই প্রশ্ন পাবেন। আর যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করবেন, এখানে দেখবেন যে অবশ্যই এই আটটা অংশ থেকে কোনো না কোনো পরীক্ষা প্রশ্ন আসে। আমাদের আজকের মূল বা বেসিক পড়া হচ্ছে এটা, যেটা আমরা এখন শিখবো। লিখেন খাতায় সবাই, ব্যাকরণের আলোচ্য বিষয়। তাহলে আমরা জানলাম যে ব্যাকরণ বললে যাই বলা হোক আমাদের উত্তর হবে চারটা। তাহলে ব্যাকরণ আলোচ্য বিষয় কিন্তু হবে চারটি। ওকে, নিচে নিচে লিখবেন, অবশ্যই নিচে নিচে লিখবেন। 1 নম্বর লিখেন ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। লিখেন। এবার আসেন, এই শব্দতত্ত্বের আরেকটা নাম আছে, রূপতত্ত্ব। কেন রূপতত্ত্ব হলো, আমি সম্ভবত আজকের ক্লাসে সময় পাবো না, কালকে এটা আমি পড়াবো যে শব্দতত্ত্বের অপর নাম কেন রূপতত্ত্ব। ওকে, আচ্ছা, এই বাক্যতত্ত্ব যেটা আছে এটার আরেকটা নাম আছে, সেটা হবে পদক্রম। একটু লিখবেন। এবার আমাকে বলেন, এতটুকু কি লেখা হয়েছে? ওকে, ফাইন। এবার আসেন, এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি, আমরা যে এই যে জিনিসগুলো যে লিখলাম, এখান থেকে পরীক্ষায় আসার একটা যথেষ্ট জিনিস আছে যেটা বারবার পরীক্ষায় আসে। মনে রাখবেন, এই চারটার ইংরেজিগুলো পারিভাষিক শব্দ হিসেবে পরীক্ষায় আসে। আবার আমি ক্লিয়ার করছি, এই যে চারটা আছে, এই চারটার যে ইংরেজিগুলো পারিভাষিকভাবে পরীক্ষায় আসে। আপনারা এই পাশে আমি চারটা ইংরেজি লিখবো, এবং আপনারা লাল কালি দিয়ে এই চারটার ইংরেজিগুলো একটু ইম্পর্টেন্ট যে এই চারটা, সেটা একটু মার্ক করে নেবেন। ওকে, যদি লাল কালি এখন না থাকে, পরবর্তীতে হলো মার্ক করবেন। ওকে, লিখেন ধ্বনিতত্ত্বের ইংরেজিটা লিখেন ফনোলজি। শব্দতত্ত্ব হচ্ছে মরফোলজি। ওকে, আর বাক্যতত্ত্ব যেটা আছে এটা হবে সিনট্যাক্স, SYNTAX। আর বাক্যতত্ত্ব যেটা আছে এটা হবে সিমেন্টিক্স। আবার বলে দিচ্ছি, এই চারটার এই ইংরেজিটা খুব ইম্পর্টেন্ট। যেমন ফনোলজি, PHONOLOGY। শব্দতত্ত্ব হচ্ছে মরফোলজি, MORPHOLOGY। বাক্যতত্ত্ব হচ্ছে সিনট্যাক্স, SYNTAX। লিখছেন? ওকে, ফাইন। এবার আমরা শিখবো যে ব্যাকরণের কোন অংশটা ব্যাকরণে কোথায় কোথায় আলোচিত হয় বা না হয়। ওকে, এবার শিরোনাম লিখেন, শিরোনাম লিখেন ধ্বনিতত্ত্ব। আচ্ছা, কিভাবে লিখবেন শুধু জাস্ট বলে দিই। আপনি ঠিক যে অংশে লিখতেছেন সেই অংশের মাঝামাঝি এসে শিরোনাম লিখেন ধ্বনিতত্ত্ব। ওকে, এভাবে লিখবেন খাতার মাঝামাঝি। আবার একবার মাঝখানে চলে এসেন না, আমি সেন্টার বলি নাই, যেখানে লিখতেছেন তার মাঝামাঝি লিখেন ধ্বনিতত্ত্ব। লিখে একটা লাইন লিখেন, ধ্বনি, বর্ণ বা অক্ষর থাকলে তা
ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। কথাটা লিখেন, আমি বুঝাচ্ছি। ধ্বনি বা বর্ণ বা অক্ষর থাকলেই তা ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। আচ্ছা, এটার মানেটা আমি আপনাকে ক্লিয়ার করাচ্ছি, খেয়াল করেন। আমাদের এখন আমরা যেটা শিখবো যে আমাদের ব্যাকরণের যে টপিকগুলো আছে, অর্থাৎ অধ্যায়ের নামগুলো আছে বা অধ্যায়গুলো আছে বা বিষয়গুলো আছে। চলে গেছে, হ্যাঁ, আবার শুরু করতে হবে। টাইম শেষ। আচ্ছা, টাইম মনে হয় শেষ। আপনারা সবাই লিভ নেন, লিভ নিয়ে আবার নতুন করে আসেন। ওকে, লিভ দিছস? সবাই করে দেন। অ্যাডমিট করে দিন। 15% চার্জ আছে। খারাপ চলে গেছে। হ্যাঁ, বাবা বলে নিয়ে আচ্ছা আসেন। ওকে, যেহেতু আমি বললাম যে কোনো কিছুর সাথে ধ্বনি আছে, বর্ণ আছে, অক্ষর আছে, রাইট? তো এটা ধ্বনিতত্ত্বে আলোচিত হবে। এটার মানেটা কি দেখেন, আমি লিখলাম ধ্বনি প্রকরণ। খেয়াল করেন, এই যে ধ্বনি প্রকরণ লিখলাম, এই যে শব্দটার মধ্যে কিন্তু ধ্বনি আছে, তাহলে কোন শব্দের সাথে বলা হয় যদি কোথায় আলোচিত হয়, তার সাথে ধ্বনি আছে, বর্ণ আছে, অক্ষর আছে, থাকলে তা আসলে ধ্বনিতত্ত্বে আলোচিত বিষয় হবে। ওকে, এখানে সেকেন্ড যে পয়েন্ট অফ ভিউটা আমরা খেয়াল রাখবো, যদি বলা হয় ধ্বনি পরিবর্তন, কিন্তু ধ্বনিতত্ত্বে আলোচিত হবে। বর্ণ প্রকরণ ধ্বনিতত্ত্বে আলোচিত হবে। স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ ধ্বনিতত্ত্বে আলোচিত হবে। যদি ব্যাপারটা এভাবে বলা হয় যুক্ত বর্ণ, তাও কিন্তু ধ্বনিতত্ত্বে আলোচিত হবে। সবাই কি দেখতে পাচ্ছেন এখন? আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ, আমাকে একটু জানাবেন কিন্তু কাইন্ডলি। হ্যাঁ, আমরা কিছু কিছু প্রবলেম নিয়ে কিন্তু ধীরে ধীরে আগাতে হবে। আচ্ছা, এখানে একটু লিখে নেন আপনারা। লেখেন এখানে মুখস্থ রাখবো দুইটি, এই দুইটি আমাদের পরীক্ষায় আসতে পারে। 1 নম্বর লিখেন সন্ধি, 2 এসে লিখেন নত্য ও সত্য বিধান। এই দুইটা আমাদের প্রাণ খুবই গুরুত্বপূর্ণ। ওকে, দেখেন আমরা তো জানলাম ধ্বনি, অক্ষর, বর্ণ, অক্ষর থাকলে তার ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। হ্যাঁ, কিন্তু এগুলো তেমন একটা পরীক্ষা আসে না। পরীক্ষা আসবে এই দুইটা, সন্ধি কোথায় আলোচিত হয়, নত্য সত্য বিধান কোথায় আলোচিত হয়। আসেন, এই দুইটা কেন ধ্বনিতত্ত্বে আলোচিত হয় সেটা আমি আপনাকে একটু অ্যানসার করে দিচ্ছি। একটু দেখেন, আমরা পরীক্ষার কেন্দ্রে গিয়ে ভুলে গেলাম, বা আমরা পরীক্ষার কেন্দ্রে গিয়ে ভুলে যেতে পারি যে সন্ধি কোথায় আলোচিত হয়। ওকে, আমি হুট করে মুখস্থ করে রাখলাম এখন, বাট সামটাইমস আমি ভুলে যেতে পারি। কিন্তু আমি সম্ভবত এটা ভুলে যাব না, বা এটা মনে হয় আমরা কখনোই ভুলি না যে সন্ধি অর্থ হচ্ছে মিলন। আমরা কি এটা কখনো ভুলে যাই? ভুলে কিন্তু যাই না, কারণ ছোটবেলা থেকে আমাদের সাথে অ্যাডজাস্টেড হয়ে আছে যে সন্ধি অর্থ কি, সন্ধি তো মিলন, এটা আমরা সবাই জানি। কিন্তু মনে রাখবেন, এই যে মিলনটা, এই মিলনটা হচ্ছে ধ্বনির মিলন। আমি আবার শিওর করে দিচ্ছি, আমি ভুলে যেতে পারি সন্ধি ব্যাকরণে কোথায় আলোচিত হয়, কিন্তু আমি এটা কখনোই ভুলবো না যে সন্ধি অর্থ মিলন। তো আমি জানবো এই যে মিলন বললো, তো মিলন তো কারো না কারোর সাথে কারোর মিলন হয়। কার সাথে কারো মিলন হয়? ধ্বনির সাথে ধ্বনির মিলন হয়। তাহলে আমরা বলতে পারি সন্ধি মানে হচ্ছে ধ্বনির মিলন। তো সন্ধি মানে যদি হয় ধ্বনির মিলন, তাহলে ধ্বনির মিলন আলোচিত হবে সন্ধি, তাই সন্ধিও আলোচিত হবে ধ্বনিতত্ত্বে। আপনি কি বুঝতে পেরেছেন এটা? এরপর যার আশা করি কখনো ভুলে যাওয়া আপনার পক্ষে সম্ভব হবে না, বা হওয়া উচিত না যে সন্ধি কোথায় আলোচিত হয়।
আমি ভুলে যেতে পারি সন্ধি কোথায় আলোচিত হয়। ভেরি ফার্স্ট টাইম আবার শেয়ার করছি, ভাববেন সন্ধির অর্থ জন্য কি? মিলন। আচ্ছা সন্ধিতে কার মিলন হয়? ধ্বনির মিলন হয়। তাহলে সন্ধিতে যদি ধ্বনির মিলন হয় সন্ধি আলোচিত হবে ধ্বনি তত্ত্বে। এবার আসেন নত্ব এবং শব্দ বিধানের মধ্যে এই একটা মূর্ধন্য আর একটা মূর্ধন্য স, এই দুটো বর্ণ নিয়ে আলোচিত হয়। অর্থাৎ কোন শব্দে মূর্ধন্য হবে, কোন শব্দে মূর্ধন্য স হবে, এটা নিয়েই কিন্তু নত্ব শব্দ বিধান তৈরি হয়েছে। তাহলে মূর্ধন্য মূর্ধন্য স নিজেই কিন্তু এইগুলো এক একটা বর্ণ, অথবা এগুলোকে আমরা বলতে পারি এক একটা ধ্বনি। ক্লিয়ার? তাহলে ন এবং স যেহেতু বর্ণ বা ধ্বনি, তাহলে এগুলো আলোচিত হবে কোথায়? ধ্বনি তত্ত্বে। একইভাবে বলতে পারি নত্ব শব্দ বিধান আলোচিত হবে কোথায়? ধ্বনি তত্ত্বে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। একটু সাপোর্ট দিন আমাকে। এবার খাতায় আমরা শব্দ তত্ত্ব লিখবো না, আমরা খাতায় এবার একই সাথে লিখে ফেলবো রূপ তত্ত্ব নয়, আমরা লিখবো বাক্য তত্ত্ব। লিখেন বাক্য তত্ত্ব। শব্দ তত্ত্ব একটু পরে শিখবো। লিখেন বাক্য তত্ত্ব। একইভাবে লিখে নেন বাক্য থাকলে তা মৌসুমী। লেখেন বাক্য থাকলেই তা, এই যে এইভাবে চাপ দিয়ে এই যে এইভাবে মিউট করে দিলে হবে। হ্যাঁ, বুঝতে পারছো? একটু খেয়াল রাখবেন যদি কারো লিখে থাকে। লেখেন বাক্য থাকলেই তা বাক্য তত্ত্বে আলোচিত হবে। আবার আপনাকে আমি বলছি, কোনো কিছুর সাথে বাক্য যুক্ত করা আছে বা বাক্য দেয়া আছে থাকলে সেটা আলোচিত হবে কোথায়? বাক্য তত্ত্বে। ভেরি সিম্পল। যেমন দেখেন আমি সহজভাবে বললাম বাক্য প্রকরণ, তাহলে বাক্য আছে এখানে, কোথায় আলোচিত হবে? বাক্য তত্ত্বে। দেখেন আমি বললাম সরল বাক্য, তাহলে সরল বাক্য, বাক্য আছে কোথায় আলোচিত হবে? বাক্য তত্ত্বে। যৌগিক বাক্য, মিশ্র বাক্য, প্রশ্নবোধক বাক্য। সহজ কথা হচ্ছে কোনো কিছুর সাথে বাক্য থাকলেই এটা আলোচিত হবে বাক্য তত্ত্বে। ভেরি সিম্পল ইস্যু এবং ভেরি সিম্পল ক্যালকুলেশন। ওকে, এবার আসেন বাক্যের তিনটা গুণ আছে। ওকে, আকাঙ্ক্ষা, এরপর দেখেন আসক্তি, এরপর দেখেন যোগ্যতা। খেয়াল করেন আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, তাহলে এগুলো হচ্ছে বাক্যের গুণ, এগুলো কিন্তু বাক্য তত্ত্বে আলোচিত হবে। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে, বাক্য সম্পর্কিত যা যা আছে তার সবই কিন্তু বাক্য তত্ত্বে আলোচিত হবে। আবার শিওর করছি, বাক্য সম্পর্কিত যা যা আছে তার সবই কিন্তু বাক্য তত্ত্বে আলোচিত হবে। ক্লিয়ার কি ব্যাপারটা? ওকে, আচ্ছা এবার আসেন, এখন আমি যে জিনিসটা আপনাকে একটু শিওর করাতে চাচ্ছি বা এনশিওর করাবো, সেটা হচ্ছে লিখেন খাতা এখানে, লেখেন এখানে মুখস্থ রাখবো 6টি, এবং এই 6টা কিন্তু নিচে নিচে লিখবেন। 1 নম্বর লিখেন বাগধারা ও প্রবাদ প্রবচন। 2 এসে লিখেন এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন। 3 এসে লিখেন জ্যোতি বা সেট বা বিরাম চিহ্ন। 4 এসে লিখেন বাচ্য, 5 লিখেন উক্তি, 6 লিখেন পদ পরিবর্তন। লিখে শেষ করেন। লেখা শেষ হলে আমাকে বলবেন। লেখা হয়েছে? আবার আমি শেয়ার করছি, বাগধারা ও প্রবাদ প্রবচন, এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন, জ্যোতি বা সেট বা বিরাম চিহ্ন, বাচ্য, উক্তি, আর একটা হচ্ছে পদ পরিবর্তন। লেখা হয়েছে আপনাদের? ওকে ফাইন। এবার আচ্ছা ফাইন, এবার সবাই একেবারে গভীর মনোযোগ দেন এখানে। হ্যাঁ, কারণ এখানে খুবই সহজ জিনিসটা। আমি যদি বলি 6টা মুখস্থ করবেন, আপনি মুখস্থ করবেন, আবার ভুলেও যেতে পারেন। আচ্ছা একটু খেয়াল করে দেখেন,
আমি প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রবাদ প্রবচন। ওকে, আমি বসে ফেলি, তারপর একটা একটা নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি আপনাকে। আসেন যে প্রবাদ প্রবচন বা বাগধারা কেন ব্যাকরণের আলোচনা হয়। দেখেন আমি লিখলাম নাচতে না জানলে এরপর কি হবে বলেন? একটু খেয়াল করেন তো, নাচতে না জানলে উঠান বাঁকা, এই যে পুরো একটা লাইন, এটা কি একটা প্রবাদ প্রবচন না? হাওয়া না বলেন, প্রবাদ প্রবচন না? আবার দেখেন এই নাচতে না জানলে উঠান বাঁকা, এটা একটা প্রবাদ প্রবচন, বাট নাচতে না জানলে উঠান বাঁকা এটা কিন্তু নিজেও একটা বাক্য। তাহলে যত প্রবাদ প্রবচন আছে মনে রাখবেন তার প্রত্যেকটাই কিন্তু এক একটা বাক্য। তো প্রবাদ প্রবচন গুলো নিজে যদি এক একটা বাক্য হয় তাহলে প্রবাদ প্রবচন আলোচিত হবে কোথায়? বাক্য তত্ত্বে। আপনি কি বুঝতে পেরেছেন? আবার বলি, যত প্রবাদ প্রবচন আছে তার প্রত্যেকটাই কিন্তু এক একটি বাক্য। তো যেহেতু প্রবাদ প্রবচন গুলো এক একটা বাক্য হয় তাই প্রবাদ প্রবচন আলোচিত হবে কোথায়? বাক্য তত্ত্বে। এবার আসেন বাগধারা। বাগধারাগুলো ব্যবহৃত হয় বাক্যে। এই কথাটা জাস্ট খেয়াল রাখবেন, তাহলে আপনি শিওর হয়ে যাবেন যে বাগধারা কোথায় আলোচিত হয়। এরপর আসেন আমরা দুই লিখেছিলাম এক কথায় প্রকাশ, একটু খেয়াল করবে সবাই, বা বাক্য সংকোচন। একটু খেয়াল করেন এখানে কিন্তু দুইটা শব্দ, একটা এক কথায় প্রকাশ আর একটা বাক্য সংকোচন। একটু খেয়াল করে দেখেন এই বাক্য সংকোচন কথার মধ্যে কিন্তু বাক্য লেখা আছে। তাহলে পরীক্ষাতে আমার কখনো আসে বাক্য সংকোচন কোথায় আলোচিত হয়, কিন্তু বাক্য আছে, চিন্তা ছাড়া বাক্য তত্ত্ব হয়ে গেল। এখন আসেন আমাদের এখানে বলা হয়েছে এক কথায় প্রকাশ। তো আপনাকে একটা জিনিস শিওর হতে হবে, এই যে আমাদের যে বলা হলো এক কথায় প্রকাশ, তো আমরা এক কথায় প্রকাশ কার করি? একটা বাক্যের করি। আবার বলে দিচ্ছি, আমরা যে বলি এক কথায় প্রকাশ, তো আমরা কিসের এক কথায় প্রকাশ করি? একটা বাক্যের এক কথায় প্রকাশ করি। আপনারা কি বুঝতে পেরেছেন? ওকে, তাহলে এক কথায় প্রকাশ, যেহেতু বাক্যের এক কথায় প্রকাশ করি, তাহলে এক কথায় প্রকাশ আলোচিত হবে বাক্য তত্ত্বে। আশা করি ক্লিয়ার এটা। এবার আসেন 3 নংয়ে আমরা লিখেছিলাম জ্যোতি বা ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন। একটু খেয়াল করেন তো, জ্যোতি, ছেদ বা বিরাম চিহ্নগুলো আমরা ব্যবহার করি কোথায়? বলে বাক্যে। আমরা যে জ্যোতি চিহ্নগুলো ব্যবহার করি, আমরা কোথায় জ্যোতি চিহ্ন ব্যবহার করি? আমরা কিন্তু জ্যোতি চিহ্ন ব্যবহার করি কিন্তু বাক্যের মধ্যে। ওকে, তাহলে আমার মনে হয় এই বেসিক পয়েন্টগুলো আপনারা ধরতে পারছেন, রাইট? এই পেরেছেন কি? জি ভাইয়া। ওকে, এরপর আসেন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখেন 4 নম্বরে লিখেন বাচ্য, 5 এসে লিখেন উক্তি। একটু খেয়াল করেন তো, একটা জিনিস আপনাকে আমি বলে দিই, এখানে একটু জাস্ট হিন্টস করে লিখে রাখেন, যার উদাহরণ বাক্য দিয়ে হয় তা বাক্য তত্ত্বে আলোচিত হয়। এই কথাটা একটু খেয়াল রাখবেন। ওকে, এমন অনেকগুলো অধ্যায় বা এমন অনেকগুলো টপিক আছে যেটার উদাহরণই একটা বাক্য দিয়ে হয়, অর্থাৎ বাক্য ছাড়া ওই টপিকের কোনো উদাহরণই হবে না। যেমন আসেন বাচ্য, বাচ্য কিন্তু 3 প্রকার, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। আপনি খেয়াল করে দেখেন কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, এগুলোর যে উদাহরণগুলো অবশ্যই কোনো শব্দ দিয়ে বা কোনো বর্ণ দিয়ে হয় না, অবশ্যই এদের উদাহরণগুলো কোনো না কোনো বাক্য দিয়ে কিন্তু করতে হয়। তাহলে বাচ্চার সকল উদাহরণ যদি বাক্য দিয়ে করতে হয় তাহলে বাচ্চ আলোচিত হবে বাক্য তত্ত্বে। ক্লিয়ার? আসেন উক্তি। উক্তি হচ্ছে 2 প্রকার, একটা প্রত্যক্ষ উক্তি আর একটা পরোক্ষ উক্তি। আমি দেখলাম সে বাড়ি যায়, তাহলে খেয়াল করেন
উক্তির উদাহরণগুলো কিন্তু কখনো কোনো শব্দ বা বর্ণ দিয়ে হয় না, উক্তির উদাহরণগুলো কিন্তু অবশ্যই ব্যবহৃত হয় বা ব্যবহার করতে হয় কিন্তু বাক্য দিয়ে। তাহলে উক্তি আলোচিত হবে কোথায়? বাক্য তত্ত্বে। আপনি কি বুঝতে পেরেছেন এটা? এবার আসেন আমাদের 6 নম্বরে যেটা আছে সেটা আমরা একটু আলোচনা করি। 6 নম্বরে আমাদের আছে পদ পরিবর্তন। আমাদের 6 নম্বরে কিন্তু আছে দেখেন পদ পরিবর্তন। আসেন পদ পরিবর্তন কেন কিভাবে বাক্য তত্ত্বে আলোচিত হয় একটু দেখেন। আমি লিখলাম বাংলাদেশ, মনে রাখবেন আলাদাভাবে বাংলাদেশ কিন্তু একটা শব্দ। আমি লিখলাম আমাদের, এটাও কিন্তু আলাদাভাবে একটা শব্দ। আমি লিখলাম জন্মভূমি, এটাও কিন্তু আলাদাভাবে একটা শব্দ। খেয়াল রাখবেন, আমি আবার ক্লিয়ার করছি, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। বাংলাদেশ একটা শব্দ, আমাদের একটা শব্দ, জন্মভূমি একটা শব্দ। এই আলাদা শব্দগুলোকে যখন আমি একত্রিত করে একটা বাক্য বানালাম, মনে রাখবেন এই বাক্যের মধ্যে এই শব্দগুলোকে কিন্তু তখন বলা হবে পদ। আবার বলে দিই, শব্দগুলো যখন বাক্যে চলে যায় তখন এটাকে কি বলা হয় বলুন তো? পদ বলা হয়। ক্লিয়ার? আবার বলছি, শব্দ যখন বাক্যে যায় তখন এগুলো কিন্তু হয় পদ। তাহলে এই পদের সাথে সম্পর্কিত কে? বাক্য। তাহলে এই পদের পরিবর্তনগুলো কোথায় হয়? বাক্যে হয়। কথা কি ক্লিয়ার? আবার শিওর করছি, বাংলাদেশ একটা শব্দ, আমাদের একটা শব্দ, জন্মভূমি একটা শব্দ। এই শব্দগুলো একত্রিত করলাম একটা পদ, কি একত্রিত করে আমি কি পেলাম? বাক্য পাইলাম। আর শব্দগুলোকে একত্রিত করে যখন বাক্য হয়, এই বাক্যের মধ্যে এই শব্দগুলোকে যখন শব্দ না বলে বলা হয় পদ, তাহলে পদের পরিবর্তনটা হবে কোথায়? বাক্যে। ওকে, এবার আসেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস শিওর করছি। দেখেন, আমরা যখন একটু আগে ধ্বনিতত্ত্ব পড়েছিলাম, ধ্বনিতত্ত্ব আমরা মুখস্থ করেছিলাম কিন্তু দুইটা। আমরা এখন যখন বাক্যতত্ত্ব পড়লাম, বাক্যতত্ত্ব কিন্তু আমরা মুখস্থ করলাম দুইটা, তো মোট হচ্ছে কয়টা? 6টা। তাহলে ধ্বনিতত্ত্বে আমরা মুখস্থ করলাম দুইটা, বাক্যতত্ত্বে আমরা মুখস্থ করলাম 6টা। তাহলে মোট আমাদের হইল কয়টা বলেন তো? 8টা। বলেন কয়টা হইল? এবার আমি একটু শিওর করছি, সবাই একটু খেয়াল করেন প্লিজ, বোর্ডে তাকান, একটু গভীর মনোযোগ দেন। ধ্বনিতত্ত্বের 2টা, বাক্যতত্ত্বে আমরা লিখলাম 6টা। মনে রাখবেন এই 2 আর 6 হয় মোট 8টা। এই 8টা টপিক ছাড়া, আবার বলছি, ধ্বনিতত্ত্বের 2টা, বাক্যতত্ত্বের 6টা, এই 8টা টপিক ছাড়া আমাদের ব্যাকরণে আর যত টপিকের নাম আছে বা আমরা যেই ব্যাকরণ অধ্যায়গুলো পড়ি তার সবগুলো হবে শব্দতত্ত্ব। যেমন দেখেন এবার সমাস, একটু পরে লিখেন শব্দতত্ত্ব। হ্যাঁ, আমি লিখাচ্ছি, একটু পরে লিখেন। কারক, উপসর্গ, অনুসর্গ, ওকে, বচন, যাই আপনাকে বলা হোক না কেন তার সবগুলো হবে কি? শব্দতত্ত্ব। আবার শুরু করছি, ধ্বনিতত্ত্বের 2টা, বাক্যতত্ত্বের 6টা, এই 2 আর 6 মিলে মোট হয় 8টা। এই 8টা ছাড়া আমরা যে ব্যাকরণের যতগুলো অধ্যায় আমরা আর লেখাপড়া করি তার সবগুলো আলোচিত হবে শব্দতত্ত্বে। সমাস, কারক, উপসর্গ, অনুসর্গ, বচন। এবার শিরোনাম লিখেন শব্দতত্ত্ব। লিখে নিচে এসে লিখেন ধ্বনিতত্ত্ব এবং বাক্যতত্ত্ব ব্যতীত আর যা আছে তার সব আলোচিত হয় শব্দতত্ত্বে। লাইনটা লিখেন। তাহলে আমাদের শব্দতত্ত্বগুলো মনে রাখার কোনো প্রয়োজন নাই, আমরা মনে রাখবো ধ্বনিতত্ত্বের 2টা, এবং 2টা মনে রাখার যথেষ্ট ওয়ে আমি আপনাদের বলে দিয়েছি। আর আমরা মনে রাখবো বাক্যতত্ত্বের 6টা, ওই বাক্যতত্ত্বের 6টাও মনে রাখারও আমরা মুখস্থ ওয়ে বলে দিয়েছি। তাহলে আমি ধ্বনিতত্ত্বের 2টা, বাক্যতত্ত্বের 6টা, এই 2 আর 6 শুধু 8টা যদি মনে রাখি, তাহলে বাকিগুলো আমাকে মনে না রাখলেও চলবে, বাকিগুলো নির্দ্বিধায় শব্দতত্ত্বে আলোচিত হবে। বুঝতে পেরেছেন? গুড। আবার ঘুমাই যায় নাকি কেউ? একটু আনসার টানসার দিবেন মাঝে মধ্যে।
লেখা হয়েছে, এটা অংশ লেখা হয়েছে। ওকে, আর আবারও বলে দিচ্ছি, যারা জুম অ্যাপস ইউজটা অতটা ভালো বোঝেন না, এটা আহামরি কোনো ব্যাপার না যে আপনাকে বুঝতেই হবে, না বোঝার একটা ব্যাপার আছে। যারা বোঝেন না প্লিজ আপনারা একটু আমার সাথে যোগাযোগ করবেন, না হলে ইউটিউবে সার্চ দিয়ে একটু দেখে নেবেন যে হাউ টু ইউজ জুম অ্যাপস, তাহলে আপনারা ওকে হয়ে যাবেন। ব্যাপারটা খুবই ইজি, কঠিন কোনো জিনিস না কিন্তু এখানে। এই কয়েকদিন ইউজ করলেই আপনারা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের গেল এটা। এরপর আমাদের রয়ে গেছে কিন্তু অর্থতত্ত্ব। লিখেন অর্থতত্ত্ব, এখানে এসে লিখেন। এখান থেকে পরীক্ষা তেমন কখনো প্রশ্ন আমি আসতে একটা দেখি কিনা, এই জন্য এটাকে আমি ততটা গুরুত্ব দিই না। লেখেন অর্থ থাকলেই তা অর্থতত্ত্বে আলোচিত হয়। লেখেন অর্থ থাকলেই তা অর্থতত্ত্বে আলোচিত হয়। ওকে, যেমন গৌণার্থ, মুখ্যার্থ, নট নেসেসারি টু নো। হ্যাঁ, ইভেন বিপরীত, এটা একটু লিখে রাখেন তো, বিপরীতার্থক শব্দ। এখানে না অনেক ব্যাপার স্যাপার আছে ভাইয়েরা, আপুরা, আমি আবার বলে দিই, তোমরা যারা আছো, শুধু বিপরীত শব্দ, এই যে বিপরীতার্থক, এই যে এখানে অর্থ লেখা আছে বা অর্থ লেখা আছে, তাহলে চিন্তা ছাড়া হচ্ছে অর্থতত্ত্ব। এই সারা পরীক্ষা অন্য কিছু আসে না যেটা অর্থতত্ত্বে আলোচিত হয়। আমাদের যদি সহজভাবে বলে দিই, সন্ধি কোথায় আলোচিত হয়, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ এটা খুব ক্রিটিক্যাল একটা পয়েন্ট। হ্যাঁ, এটা অনেকজন ধরতে পারে না। ওই যে মনে রাখবো, সন্ধি অর্থ মিলন, কার মিলন হয়, ধ্বনির মিলন হয়। এই একটা মনে রাখলে ভালো করে চলবে। সমাস, উপসর্গ, কারক, এগুলো তো আমরা বুঝবেন, এগুলো শব্দতে আলোচিত হয়। আচ্ছা, এখানে একটা জিনিস একটু লিখে রাখেন, একটা লাইন একটু লিখেন। লেখেন এইভাবে, নিচে একটা পয়েন্ট দিয়ে লিখেন। লেখেন অভিধান তত্ত্ব। আচ্ছা, এটার ইংরেজিটাও খুব ইম্পর্টেন্ট। লেক্সিকোগ্রাফি। হ্যাঁ, লেক্সিকোগ্রাফি মানে অভিধান তত্ত্ব। লিখেন ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয়। এখন দেখেন, বলা হলো ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় নিচের কোনটি? আমরা জানি আনসার অভিধান তত্ত্ব। এখন অভিধান তত্ত্ব অপশনে নাই, লিখেন যদি অপশনে অভিধান তত্ত্ব না থাকে, লিখেন না থাকলে লেখেন অর্থতত্ত্ব হবে। লেখা শেষ। ওকে, ফাইন। এবার লিখেন ব্যাকরণের ইতিহাস। এটাই আজকে আমাদের লাস্ট পড়া। লেখেন ব্যাকরণের ইতিহাস। লিখেছেন? এই জায়গায় অনেকগুলো ক্রিটিক্যাল জিনিস আছে। ক্রিটিক্যাল জিনিসগুলোকে আমরা কম্বাইন করব, পরে একটু পড়ার চেষ্টা করবো, এবং আপনারা 3টা লাইন লিখবে। এখানে 3টা লাইন গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। 1 নম্বর লিখেন বাংলা ভাষার। ভাইরা, আপুরা, আমি অ্যাডিশন করছি তোমাদেরকে, ইটস র ভাষার, নট ভাষায়, এটা ভাষার, খেয়াল রাখবেন। হ্যাঁ, দেখেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা। ওকে, টান দিয়ে লিখেন মৃদুলতা আস সো সব। এটা কিন্তু ম এবং প। হ্যাঁ, বানান না হলে আপনারা একটু বই দেখে নেবেন। আর যারা কাছে অভিযাত্রী বই এখনো
নাই আপনারা একটু ট্রাই করবেন। যদি না কিনে থাকেন কয়েকটা দিন অপেক্ষা করেন, আমি কিছুদিন পর নতুন পাবলিশের বা ইয়েটা নিয়ে আসবো। আর যদি অ্যাভেলেবেল হয় আপনি কিনে নিতে পারেন। ম্যানুয়াল দা আস সোমসাও ভাই নতুনটা কি ঈদের আগে আসবে? ঈদের আগে আমি ট্রাই করছি ভাই। আমি একজন মানুষ, বুঝতে পারছেন, আর আমি একটা বানান ভুল থাক সেটা আমি চাই না। বানান ভুল থাকলে পাবলিক যা ইচ্ছা গালিগালাজ করে। তাই আমার কথা হচ্ছে বিজনেস নয়, বইয়ের শুদ্ধিকরণটা হচ্ছে জরুরি। এই জন্য একটু অপেক্ষা নিচ্ছি, সময় নিচ্ছি। ঈদের আগে আশা করি ট্রাই করছি, যদি সম্ভব হয় নিয়ে আসবো, না হলে ঈদের পরে চলে আসবে। আচ্ছা একটু লিখেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণ। আমি কিন্তু আবার বলে দিচ্ছি, এটা কিন্তু শুধু লেখা আছে ব্যাকরণ, নট ব্যাকরণ গ্রন্থ। শিওর হবেন কিন্তু, হ্যাঁ। এখানে একটা র আছে, কেন আছে একটু পরে আমি বলছি। এখানে কিন্তু র, আর এখানে কিন্তু ব্যাকরণ, নট ব্যাকরণ গ্রন্থ। কে রচনা করেছে? ম্যানুয়াল দা আস সোমসাও। লিখেছেন? ওকে, এরপর লিখেন রচিত হয় 1734 সালে। এরপর লিখেন প্রকাশিত হয় 34 কে উল্টালে হয় কত বলেন তো? 43 সালে। এরপর লিখেন ভাষা, লেখেন পর্তুগিজ। এতটুকু ইনফরমেশন আমাদের যথেষ্ট। এছাড়া আপনারা অভিযাত্রী বই বা যে কোনো বই যদি আপনারা খোলেন অনেক ইনফরমেশন পাবেন, বাট এইটা আমার বেসিক ইনফরমেশন। এখন গ্রন্থের নামটা কি? গ্রন্থের নামটা বিশাল লম্বা একটা লাইন, হ্যাঁ, আপনি একটু দেখে দেখে নেবেন। আর গ্রন্থ যদি না বোঝেন তাহলে ওই গ্রন্থের লাস্টে লেখা আছে পর্তুগিজ, তাহলে ওটা ধরে নেবেন। যেমন ভোকাবুলারিও ইন, হ্যাঁ, পর্তুগিজ। তো এই অংশটা একটু ক্লিয়ার করে নেবেন। আমি আবার ক্লিয়ার করছি, দেখেন বাংলা ভাষার, নট ভাষায়, আমাদের বাংলা ভাষার জন্য এই ম্যানুয়াল দা সোমসাও যে ব্যাকরণ রচনা করছে সেটা কিন্তু সে পর্তুগিজ ভাষায় রচনা করছে, বাংলা ভাষায় কিন্তু করে নাই। এবং এটা কিন্তু মোটামুটি একটা অভিধান। অভিধান মানে বোঝেন তো, ইটস ওয়ান টাইপ অফ ডিকশনারি। এবার আসেন সেকেন্ড লাইন, লিখেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণ, এখানে লিখেন গ্রন্থ রচনা করেন, লিখেন এন বি হেল হে। আবার বলছি, একটু আগে যেটা আমরা লিখেছিলাম এটা ছিল শুধু ব্যাকরণ, আর এখন যেটা লিখছি এটা ব্যাকরণ গ্রন্থ। এখানে ডটা খেয়াল রাখবেন। তো সে যে ব্যাকরণ রচনা করছে লেখেন সেই নামটা A Grammar of the Bengali Language। এটা নিয়ে অনেক কাহিনী আছে আপনার, এখানে এগুলো একটু পরবর্তীতে আপনি জেনে জেনে নিয়ে, হ্যাঁ, কারণ এখানে ডিটেইলস এক্সপ্লানেশন গুলো আমি বই দিয়ে দিয়েছি, বা আপনারা একটু দেখবেন। আর এগুলো থেকে তেমন একটা পরীক্ষা আশেপাশে বলে আমার মনে হয় না। দেখেন এটা প্রকাশিত হয় 1778 সালে। এবার লিখেন ভাষা। ভাষা তো বুঝতেই পারছেন, এই যে ইংরেজি লেখা আছে, অতএব ইংলিশ বা ইংরেজি। লিখেছেন? ওকে, এবার একটা জিনিস আপনারা একটু এনশিওর হন তো। ও, এটা তো হচ্ছে 2 নং লাইন। 2, আপনি কি সবাই বোর্ডে দেখাচ্ছেন? আচ্ছা, এবার কেউ একজন আমাকে পড়ে শোনান তো 1 নং-এ কি লেখা ছিল? এই লাইনটা কি লিখেছিল পড়েন? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা। আচ্ছা, তাহলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা ছিল ম্যানুয়াল দা আস সোমসাও। আমাদের বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ বললে কি হবে বলেন? এম বি হেল হে। এক মানে দেখা নিয়ে, বি মানে ব্রাসি। এগুলো আপনারা জানার কথা, না জানলেও চলবে। এবার আসে, আমাদের মাতৃভাষা হচ্ছে কি বলেন তো? বাংলা। আমরা কথা বলি কোন ভাষায়? বাংলা ভাষায়। আমরা যে ব্যাকরণ যে পড়ি, যে পড়তেছি আমরা কোন ভাষায়?
বাংলা ভাষায়, কিন্তু আমাদের প্রথম ব্যাকরণটা রচিত হয়েছিল কিন্তু পর্তুগিজ ভাষায়। 1 নম্বরে লিখছিলাম, মনে কি আছে আপনাদের? 2 এসে দেখেন আমাদের প্রথম ব্যাকরণ গ্রন্থ রচিত হয়েছে কিন্তু ইংরেজি ভাষায়, আমরা তো পড়তেছি বাংলা ভাষায়। তাহলে আমাদের সেন্স কি বলে, আমি আরেকটু শিওর করছি আপনাকে, আমাদের প্রথম ব্যাকরণটা রচিত হয়েছে কিন্তু পর্তুগিজ ভাষায়, প্রথম ব্যাকরণ গ্রন্থ রচিত হয়েছে কিন্তু ইংরেজি ভাষায়, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা ব্যাকরণ পড়ি বাংলায়, আমাদের সেন্স কি বলে? তাহলে নিশ্চয়ই কেউ এমন একজন রয়েছেন যিনি বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেছেন। সেন্স কি তা বলে না, বলে না? জি। আবার বলছি, আমাদের প্রথম ব্যাকরণ রচিত হয়েছে পর্তুগিজ ভাষায়, ওই যে মেনুল দাস থমসন, প্রথম ব্যাকরণ গ্রন্থ হয়েছে ইংরেজি ভাষায়। তাহলে নিশ্চয়ই কেউ আমার একজন আছেন যিনি বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেছেন, এটা আমরা এখন লিখবো, এবং এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, লিখেন 3, প্রথম বাঙালি যিনি বাংলা ভাষায়, এখানে কিন্তু অন্তঃস্থয় হবে, হ্যাঁ, বাংলা ভাষায়, আগেরগুলো ছিল কিন্তু ভাষার, মানে ওরা আমাদের ভাষার জন্য লিখেছে কিন্তু বাংলায় লিখে নাই, আর এটা হচ্ছে বাংলা ভাষায়। ওকে, খেয়াল রাখবেন, এটা কিন্তু র, এটা অন্তঃস্থয়। প্রথম বাঙালি যিনি বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন, এটা কে ছিল বলেন তো? রাজা রামমোহন রায়। এবার লিখেন গ্রন্থের নাম, এই গ্রন্থের নামটা খুব গুরুত্বপূর্ণ, গৌড়ীয় ব্যাকরণ। এই গৌড়ীয়টা হ্রস্বইকার দিয়ে হয়, আবার অনেক জায়গায় আছে এটা দীর্ঘইকার দিয়ে হয়। 10 মিনিট আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, আপনার দীর্ঘইকার দিবেন এখানে, হ্যাঁ, গৌড়ীয় ব্যাকরণ। ওকে, আজকে এই পর্যন্তই, আমি আজকে আর তেমন আপনাদের পড়াবো না। ওকে, আপনাদের এবার কিছু অ্যাসাইনমেন্ট দিচ্ছি, আপনারা দেখবেন। ফার্স্ট অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনাদের আজকের জন্য ফার্স্ট অ্যাসাইনমেন্ট। ও আচ্ছা, এটার পিডিএফ ফাইলটা আমি একটু পরে, হ্যাঁ, একটু পরে আমি আপনাদের গ্রুপে আপলোড করে দেবো, আপনারা একটু জেনে টেনে দেখে নেবেন। পিডিএফ ফাইলটা খুব সুন্দর করে সাজানো, যাদের কাছে অভিযাত্রী বই আছে তাদেরকে পিডিএফ ফাইলটা রাখবে না, তবে পিডিএফ ফাইলটা ফোনে সেভ করে রাখতে পারেন, যে কোনো সময় আপনারা একটু দেখে দেখে নিতে পারেন। আপনাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট, এটা স্টপ করে দিন, স্টপ করে সেভ করে দিন। আপনাদের